ট্রায়াঙ্গুলার ডিপ্লোমেসি আসলে কি? একটা বিশ্বে যখন তিনটা সুপার পাওয়ার থাকে, তারা পরস্পরের সাথে কিভাবে কাজ করে? আর এই যে তিনটা সুপার পাওয়ার বা তিনজনের খেলা 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় কি ইফেক্ট ফেলেছিল, সবকিছু জানবো আজকের ভিডিওতে। ট্রায়াঙ্গুলার বা ত্রিভুজাকার কূটনীতি, যার তিনটা বিন্দু থাকবে, তিনটা বাহু থাকবে। তো চিন্তা করুন যে যখন কোল্ড ওয়ার ছিল, তখন স্বাভাবিকভাবেই একটা সুপার পাওয়ার হলো ইউএসএ, আরেকটা সুপার পাওয়ার হলো সোভিয়েত ইউনিয়ন। আমরা যদি 1970-এর দশকের দিকে তাকাই, তাহলে চায়না কিন্তু তখনও সুপার পাওয়ার না। স্টিল চায়না যেহেতু সমাজতান্ত্রিক দেশ, এবং সমাজতান্ত্রিক দেশ হিসেবে চায়নার সোভিয়েতের সাথে একটা সময় ভালো সম্পর্ক ছিল। কিন্তু 1969 সালে এই চায়না এবং সোভিয়েতের মধ্যে একটা সীমান্তে সংঘাত তৈরি হয়। 69 সালের এই সীমান্ত সংঘাতটাকেই ইউএসএ কাজে লাগাতে চাইলেন, যে আমরা এই সুযোগে চায়নাকে যদি সোভিয়েত থেকে একটু আলাদা করে ফেলতে পারি, তাহলে চায়নার যে বিশাল জনসংখ্যার একটা বিশাল মার্কেট, সেই জায়গাটা আমরা দখল করতে পারবো, সাথে সাথে সোভিয়েত একটু দুর্বল হয়ে যাবে। এই যে ডিপ্লোমেসির ধারণা একটা ত্রিভুজের তিন বাহুর মতো করে সেট করলেন হেনরি কিসিঞ্জার, এটাকেই বলা হয় ট্রায়াঙ্গুলার ডিপ্লোমেসি বা ত্রিভুজাকার কূটনীতি। এর মেন কথা হলো, যেহেতু তিনটা কোণা আছে, তিনটা কোণায় তিনটা সুপার পাওয়ার আছে, তো হেনরি কিসিঞ্জার এভাবে প্ল্যান করছিলেন, আমি যদি যে কোনো একজনকে আমার দিকে টেনে আনতে পারি, তাহলে একটা বাহু যখন এইদিকে চলে যাবে, তখন অটোমেটিক এই যে শক্তির ভার কেন্দ্র বা ব্যালেন্স অফ পাওয়ার যদি আমরা মাঝখানে চিন্তা করি, সেই ব্যালেন্স অফ পাওয়ারটা কিন্তু কিছুটা হলেও ইউএসএ এর দিকে চলে আসবে। তাহলে তিনজন যদি ওখানে উল্লেখযোগ্য থাকে, এর মধ্যে যদি একজনকেও আমি আমার দিকে টেনে নিতে পারি, তাহলে শক্তির ভারসাম্যটা কিছুটা হলেও আমার অনুকূলে থাকবে। আনফর্চুনেটলি 1971 সালের ওই সময়টাতে কিন্তু এই প্রচেষ্টাটা চলছিল। তাহলে ইউএসএ চায়নাকে তার দিকে টানার চেষ্টা করতেছে, এবং মজার ব্যাপার হলো সে পাকিস্তানের মাধ্যমে চায়নাকে টানার চেষ্টা করতেছে। তাহলে দেখুন, ইউএসএ, চায়না, পাকিস্তান একই বেল্টে চলে আসলো এবং তারা আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে চলে গেল। এই ঘটনা কিন্তু 1971 সালে ঘটেছিল। এবার আমরা চলে আসি বর্তমান সময়েও, কিন্তু আমরা ধরে নিই যে তিনটা সুপার পাওয়ার, কিন্তু প্রেক্ষাপট একটু চেঞ্জ হয়ে গেছে। এখানে ইউএস এর এক নাম্বার প্রতিদ্বন্দ্বী কিন্তু চায়না। চায়না এখন হচ্ছে ইউএস এর সবচেয়ে ক্লোজ প্রতিদ্বন্দ্বী। রাশিয়া কিন্তু তুলনামূলকভাবে তার চেয়ে দুর্বল। তাহলে প্রত্যেকেরই এরকম একটা প্রত্যাশা ছিল, এই জায়গাতে চায়না যেহেতু মেইন কম্পিটিটর, প্রধান শত্রু, এই জন্য প্রধান শত্রুকে ঘায়েল করার জন্য ইউএসএ রাশিয়া, যে এখন অপ্রধান শত্রু, এই রাশিয়াকে একটু কাছে টেনে নেবে। রাশিয়াকে যদি কাছে টেনে নেয়, তাহলে সেই 70-এর দশকের ট্রায়াঙ্গুলার ডিপ্লোমেসির মতো যদি রাশিয়া ইউএস এর কাছাকাছি চলে আসে, তাহলে চায়না কিন্তু একটু দূরে চলে যাবে এবং শক্তির ভারসাম্যটা ইউএস এর বেশ অনুকূলে থাকবে। এরকমটাই প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু দেখুন ঘটনা কি ঘটলো, যে ইউএসএ রাশিয়ার সাথে ইউক্রেনের একটা যুদ্ধ বাধাই দিল, তার মানে রাশিয়ার সাথে সম্পর্কটা খারাপ করে ফেললো। তাহলে এই জায়গায় ট্রায়াঙ্গুলার ডিপ্লোমেসি সে ইউজ করছে না। তাহলে সে আসলে কি করতে যাচ্ছে? সে রাশিয়াকে ক্ষয় করতে চাচ্ছে। কারণ 1991 সালের পরে রাশিয়া যেভাবে বিধ্বস্ত হয়ে গেছিল, সেখান থেকে রাশিয়া কিন্তু কিছুটা রাইজিং করার চেষ্টা করতেছে, আবার সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করতেছে। তাহলে এই যে উঠতি বয়সে রাশিয়া ওই দিক থেকে যে রাইজিং পাওয়ার, সেই রাশিয়াকে ক্ষয় করানো হচ্ছে ইউএসএ ইউক্রেনের মাধ্যমে। ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়া যখন আটকা পড়ে গেছে যুদ্ধে, সেই যুদ্ধে রাশিয়া কিছুটা অগ্রগতি করলেও যুদ্ধটা এমন একটা ডেডলকে পৌঁছাইছে যে 2000 কিলোমিটার ফ্রন্ট লাইনে যে যুদ্ধ চলতেছে, সেই যুদ্ধ স্ট্যাটিক বা কিছুটা রাশিয়া আস্তে আস্তে অগ্রগতি হচ্ছে। তো এই জায়গায় পিন ডাউন অবস্থায় প্রতিদিন কিন্তু রাশিয়ার রক্তক্ষরণ হচ্ছে। ইউএসএ ইজ ইউজিং ইউক্রেন টু ব্লিড রাশিয়া হোয়াইট। অনেকেই বলে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়ানো ইউএসএ সবচেয়ে ভুল সিদ্ধান্ত, কিন্তু আমি যদি বলি যে ইউএস এর কি ক্ষতি হলো একটা বলুন তো, আমি বলতে পারেন যে ইউএসএ $400 বিলিয়ন সাহায্য দিয়েছে। ইউএসএ এর কাছে $400 বিলিয়ন আহামরি কিছু না। ইউএসএ এক বছরের মিলিটারি বাজেট প্রায় $1000 বিলিয়ন। সে জায়গায় 4 বছর ধরে $400 বিলিয়ন দিছে, তাও সেটা লোন হিসেবে দিছে বা রেয়ার আর্থ নিয়ে নিচ্ছে। তাহলে ইউএস এর কোনো ক্ষতি নাই। ক্ষতি হচ্ছে কার? ক্ষতি হচ্ছে ইউক্রেনের। ইউক্রেন ধ্বংস হয়ে যাচ্ছে, ইউরোপের ক্ষতি হচ্ছে। কিন্তু ক্ষতি হচ্ছে রাশিয়ার।
এটা হলো ইউএস এর লাভের বিষয়। রাশিয়া প্রত্যেক দিন একটু একটু করে রক্তক্ষরণ হতে হতে ক্ষয় হচ্ছে। এই যুদ্ধ যদি আরো 10 বছর চলে বা আরো 5 বছর চলে, সেখানে রাশিয়ার কিন্তু ভালো মূল্য দিতে হবে। অর্থনীতি যে স্থবিরতা, প্রত্যেকদিন সৈন্য হারাচ্ছে, জনসংখ্যা এবং অভ্যন্তরীণ গোলযোগ, এটা কিন্তু রাশিয়াকে বেশ খানিকটা ভোগাবে। তাহলে একদিকে রাশিয়াকে ক্ষয় করার প্রসেস ইউএসএ চালাচ্ছে। সমস্যা হলো চায়নার ব্যাপারে আসলে ইউএস এর স্ট্র্যাটেজিটা আসলে কি? চায়নার ব্যাপারে স্ট্র্যাটেজিটা আসলে বোঝা একটু কঠিন। মনে হয় যে ইউএসএ আসলে চায়নার বিরুদ্ধে তেমন কোনো স্ট্র্যাটেজি নিচ্ছে না। আসলে কি নেওয়া সম্ভব কিনা এটা একটু আমাদের চিন্তা করতে হবে। ইউএসএ চায়নার বিষয়টা ইউএসএ আর সোভিয়েতের চেয়ে অনেক বেশি আলাদা, কারণ এই দুইটার অর্থনীতি এত বেশি কানেক্টেড, একটাকে বাদ দিলে আরেকটার অস্তিত্ব থাকবে না, এরকম একটা সিচুয়েশন। কিন্তু ধরুন সবসময় আমরা বলি চায়না চাই যে ডলার আধিপত্য কমে যাক, কিন্তু চায়নার যে রিজার্ভ 3.4 ট্রিলিয়ন ডলারের রিজার্ভ, পৃথিবীর সবচেয়ে বেশি রিজার্ভ, সেই রিজার্ভ তো ডলারে। তাহলে ডলারের যদি দাম না থাকে, চায়নার এই রিজার্ভ কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তাহলে চায়না নিজেই ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়গুলো কিন্তু আছে। ইউএসএ সবচেয়ে বেশি আমদানি করে চায়না থেকে, ইউরোপীয় ইউনিয়ন সবচেয়ে বেশি আমদানি করে চায়না থেকে। তাহলে এই চায়নার সাথে কানেকশনটাকে পুরোপুরি বাদ দেওয়া, সংযোগ বিচ্ছিন্ন করা, স্যাংশন দেওয়া কিন্তু প্রায় অসম্ভব। আবার চায়নার একটা জায়গাতে বিশেষ সুবিধা আছে, সেটা হলো রেয়ার আর্থ বা বিরল খনিজ। এই বিরল খনিজের 70% চায়নাতে উৎপাদন হয়, 90% প্রসেসিং হয় চায়নাতে। অর্থাৎ ইউএসএ যদি কিছু রেয়ার আর্থ তৈরিও করে থাকে, সেটাকে আবার প্রসেসিং করার জন্য চায়নাতে পাঠাতে হয়। তাহলে রেয়ার আর্থে চায়নার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। মিয়ানমার হয়তো কিছু বানায়, কিন্তু এখনো চায়নার ওই জায়গাতে যেতে পারে। আর রেয়ার আর্থ ছাড়া একটা ফোন, কম্পিউটার, অস্ত্র থেকে শুরু করে কোনো কিচ্ছু বানানো যাবে না। তাহলে এই যে রেয়ার আর্থের জায়গাতেও কিন্তু চায়নার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না অর্থনৈতিকভাবে। ইউএসএ মনে করেছিল সেমিকন্ডাক্টর চিপ যেটা আছে, এই সেমিকন্ডাক্টর চিপ হলো ইউএসএ এর একটা ইউনিক প্রপার্টি, যেহেতু ইউএসএ এবং তাইওয়ান এদের দখলে পুরোটা। তাহলে চিপ রপ্তানি যদি আমরা বন্ধ করে দিই, তাহলে চায়নার অর্থনীতি বা টেকনোলজির মেরুদণ্ড ভেঙে যাবে। কিন্তু আশ্চর্যজনকভাবে চায়না চিপ উৎপাদনে খুব ভালো সফলতা দেখাইছে। তাদের কোম্পানি SMIC, সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ অফ চায়না, তারা কিন্তু বেশ ভালো চিপ তৈরি করতেছে এবং সেই চিপ দিয়ে কিন্তু তাদের চলে যাচ্ছে। তারা যখন ভাবছিল যে চ্যাট জিপিটি তৈরি করে, ভাবছিল যে আমরা অনেক বড় কিছু তৈরি করে ফেলেছি, সাথে সাথে চায়না যখন ডিপসিক তৈরি করলো, ডিপসিক তৈরি করে তাদের একটা সক্ষমতার জবাব দিল যে আমরাও কিন্তু চিপ তৈরি করতে পারি। অর্থনীতির দিক দিয়ে নিষেধাজ্ঞা বা এরকম কিছু দিয়ে আসলে চায়নাকে এই মুহূর্তে টলানো সম্ভব না, উচিত না, কারণ দুইটা অর্থনীতি খুব বেশি কানেক্টেড। সামরিক বা রাজনৈতিক ভাবে চায়নাকে মোকাবেলা করার জন্য আসলে ইউএস এর পদক্ষেপটা কি? আমরা একটা বলতে পারি যে এই যে ধরেন সাউথ চায়না সি, এই জায়গায় যে মালাক্কার মতো একটা সরু পথ আছে, এই জায়গাটাকে অবরোধ করা হতে পারে বা সম্ভাবনা আছে বা সুযোগ আছে। এটা একটা, যদি অবরোধ করা হয় তাহলে চায়না বের হতে চায় পাকিস্তানের ভিতর দিয়ে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, বা বের হতে চায় মিয়ানমারের ভিতর দিয়ে, চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর। এই জায়গাতেও কিন্তু ইউএস এর কিছুটা হলেও পদক্ষেপ আছে। পাকিস্তানে কিন্তু এখন ইউএস পন্থী সরকার, এবং পাকিস্তানকে দিয়ে ইউএস কিন্তু তালেবানের উপরে অ্যাটাক চালাচ্ছে। তাহলে সেক্ষেত্রে পাকিস্তানের মধ্যে যদি একটা গোলযোগ তৈরি হয় বা পাকিস্তানের নিয়ন্ত্রণটা যদি ইউএস এর হাতে আরো দৃঢ়ভাবে চলে আসে, এটা চায়নার জন্য একটু ভয়ঙ্কর বিষয়। আবার মিয়ানমারে যে প্রবল গৃহযুদ্ধ চলতেছে, সেই গৃহযুদ্ধে কিন্তু বিদ্রোহীরা বেশ অগ্রগতি করেছে, আরাকান আর্মি পুরো আরাকান প্রায় দখল করে নিয়েছে। তাহলে সেই জায়গাটাতেও যদি জান্তা সরকারকে সরিয়ে এখানে বিদ্রোহী বা অং সান সুচির পার্টিকে নিয়ে আসা যায়, সেটাও একটা চায়নার জন্য উদ্বেগের বিষয়। কিন্তু কোনো উদ্বেগই মিলিটারিলি এখনো কিন্তু ওই পর্যায়ে যায়নি, কারণ চায়না খুবই মিলিটারির দিক দিয়ে খুবই ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে। চায়না লাস্ট কবে বড় যুদ্ধ করছে আপনার হয়তো মনেই পড়বে না। আসলে চায়না বড় কোনো যুদ্ধ করেন, 1962 সালে ইন্ডিয়ার সাথে একবার যুদ্ধ করছিল, 1969 সালে একটুখানি সোভিয়েতের সাথে মিলিটারি সীমান্তে ক্ল্যাশ হয়েছিল, তারপর ছোটখাটো যুদ্ধ। তারা কিন্তু বড় কোনো যুদ্ধই করে না, তারা একদম ঠান্ডা মাথায় অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধি দিকে যাচ্ছে বা বড় হওয়ার দিকে যাচ্ছে, আর মিলিটারি সক্ষমতা বাড়াচ্ছে। কিন্তু মিলিটারি দিয়ে কোনো যুদ্ধে কিন্তু তারা জড়াচ্ছে না, এবং তাদের কিন্তু বাইরের দেশে ঘাঁটিও কম। ইউএস এর যেখানে ঘাঁটির সংখ্যা আছে পুরো বিশ্ব মিলে 800-র মতো, চায়নার ঘাঁটি বলতে ওই জিবুতি আর দুই একটার কাজ চলতেছে। তার মানে
তারা কিন্তু মিলিটারিলি মাথা ঠান্ডা রাখতেছে, অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধির দিকে যাচ্ছে। আবার ইউএসএ চায়নার অর্থনীতি প্রবলভাবে কানেক্টেড। এই জন্য আমার মনে হয় এই যে অর্থনৈতিক যে অত্যন্ত ক্লোজলি রিলেটেড হওয়ার জন্য আসলে খুব বেশি কঠোর অ্যাকশনে ইউএসএ যাওয়া সম্ভব হচ্ছে না। সেই হিসেবে আমার মনে হয় এই যে দুইটা পরাশক্তি, একজন পরাশক্তি হওয়ার প্রসেসে বা কাছাকাছি চলে এসেছে, আর একজন প্রতিষ্ঠিত পরাশক্তি, আমার মনে হয় দুটাই বহুদিন টিকে থাকার, বা তাদের মধ্যে সম্পর্ক কিছুটা খারাপ হলেও মোটামুটি একটা ওয়ার্কেবল সম্পর্ক টিকে থাকার সম্ভাবনাটাই বেশি। ইউএসএ এবং সোভিয়েতের ক্ষেত্রে যে পরিণতিটা হয়েছিল, ওইরকম পরিণতিটা ইউএসএ এবং চায়নার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনাটা বেশ কম।